বারবার কমপ্লেন দিয়ে এখনো কমপ্লেন দিয়ে কোনো লাভ হচ্ছে না और अपने कॉन्ट्रैक्ट की वजह से वो अपने सारे उनके 9, 10, 11 जो भी गेस्ट हाउस हैं वो चलाए जा रहे हैं। নিউ মার্কেট থানার ওসি কে হবে তার জন্য পুলিশের ডিপার্টমেন্টে মারামারি হয়। মুখ্যমন্ত্রী বলছেন জিরো টলারেন্স, আর একটা করে কমিটি তৈরি হচ্ছে, কমিটির ভূত ভবিষ্যৎ আমরা জানতে পারছি না। পার্কস্ট্রিট থানায়, নিউ মার্কেট থানায় এখান থেকে মাল যায়। তারা তোলার ঘটনা দেখে তার ভাবা উচিত ছিল যে আমাকে প্রিকশন নিতে হবে। আজকে দাদা দিদির রাজনীতি প্রথাগত স্টুডিও ভেঙে একদম রাস্তায়। এই মুহূর্তে আমার সাথে রয়েছে আমার ক্যামেরা পার্সন উৎস, আমি একবার দেখিনি। এই সেই ঘটনাস্থলে যে দেখতে পাচ্ছেন, এই সেই হোটেল যেখানে খুব অনভিপ্রেত ঘটনা, খুব দুর্ভাগ্যজনক ঘটনা, 9টা মানুষের প্রাণ চলে গিয়েছে। কিন্তু দায়টা কে নেবে, দায়টা কার, এই নিয়ে উঠছে প্রশ্ন। আমরা এমন একজনের সাথে কথা বলবো যিনি একদম প্রত্যক্ষদর্শী, এখানে ছিলেন যখন ঘটনা ঘটে। আমি তার কাছে যাব। এই যে দেখতে পাচ্ছেন, উনি কিন্তু বেঁচে গেছেন, কারণ ওনার কপালটা অনেক চওড়া। কিন্তু কিছু একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটলে ঘটতেও পারত মেদিনীপুরের শুভঙ্করের সাথে। শুভঙ্কর এখানে চাকরি করেন, চাকরি সূত্রে আপনার প্রত্যেকে প্রখ্যাত অ্যাডভোকেট নীলাদ্রি, তাকে চেনেন, নীলাদ্রি ভট্টাচার্য, তার এখানে অফিস। আমাদের সাথে রয়েছেন নীলাদ্রির সহধর্মিনী, তিনিও লয়ার, তার সাথেও কথা বলবো। আগে যাব শুভঙ্করের কাছে। শুভঙ্কর, ঠিক কি ঘটেছিল যদি একটু আমাদের দর্শকদের বলো। অ্যাকচুয়ালি আমরা ঘুমোই 12টা, 12:30। এত তাড়াতাড়ি ঘুম ভাঙে না, ঘুম থেকে উঠি আমরা 7টা, 7:30। কিন্তু কালকে হঠাৎ 2:15-20 নাগাদ আমরা ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে দেখি আমাদের অফিসটাও ধোঁয়ার মতো হয়ে আছে, বাইরে চিৎকার শোনা যাচ্ছে। তখন আমি বারান্দাতে আছি, বারান্দাতে গেট খুলে দেখলাম নিচে ফায়ার ব্রিগেডের গাড়ি রয়েছে এবং বাইরের লোকজন খুব চিৎকার চেঁচামেচি করছে। ফায়ার ব্রিগেডের গাড়ি দেখে আমার মনে হলো নিশ্চয়ই আগুন লেগেছে। তাহলে আমার সঙ্গে আমার আরও একজন স্টাফ থাকে, তাকে বললাম বিল্ডিংয়ে মনে হচ্ছে আগুন লেগেছে, চলো আমরা নিচে চলে যাই। আমরা গেট খুলে নিচে চলে আসি। ঠিক ওই মুহূর্তে কোনো চিৎকার চেঁচামেচি, ঠিক কি পরিস্থিতি ছিল, আপনার মানসিক পরিস্থিতি কি ছিল? মানসিক পরিস্থিতি তো খুবই খারাপ, যে আমরা এসে আমি তো কাঁপছি এবং আরও দেখছি যে বিল্ডিংয়ে যারা থেকে গেছে, যারা এখনও নিচে নামতে পারেনি। আমরা তো ফার্স্ট ফ্লোরে ছিলাম, সেকেন্ড ফ্লোরে, থার্ড ফ্লোরে, ফোর্থ ফ্লোরে যারা থেকে, তারা জানালা থেকে মোবাইলে ফ্ল্যাশ লাইট জ্বেলে দেখাচ্ছে যে আমাদেরকে বাঁচাও বাঁচাও, এবং ছাদ থেকে দেখাচ্ছে আমাদেরকে বাঁচাও বাঁচাও। এবং তারপরে দেখলাম দুজনকে এসির যে গেটটা থাকে, বাইরে যে এসি, ওটা গেট খুলে বাইরে বেরিয়ে কার্নিসের মধ্যে দাঁড়িয়ে তারা ভয়ে কাঁপছে, আর কার্নিসের মধ্যে ঝাঁপ দিয়ে পড়েছে। এখান থেকে দমকলের লোকেরা রেস্কিউ করে ওনাদের উদ্ধার করেছে। দমকল টাইমে এসেছিল? একদম, তার জন্য অনেকগুলো প্রাণ বাঁচানো গেছে। হ্যাঁ, যেমন সামনে ছিল বলে অনেক সুবিধা হয়েছে। অর্থাৎ একজন প্রত্যক্ষদর্শী। এই যে দেখতে পাচ্ছেন, এই যে অফিসটা আমার বাঁদিকে, সরি আমি একবার আমার ক্যামেরা গিয়ে, যে সবুজ শেড আর নীল শেড, এইটা হচ্ছে আইনজীবী নীলাদ্রি ভট্টাচার্যর অফিস। এবং আমার সাথে রয়েছেন আইনজীবী নীলাদ্রির যিনি সহধর্মিনী, স্ত্রী, তার সাথে একবার আমি কথা বলে নেওয়ার চেষ্টা করব। ম্যাডাম, আপনার নামটা? হিনা ভট্টাচার্য। হিনা, আপনাদের অফিস এখানে, এবং ফার্স্ট ফ্লোরে, এবং দুজন স্টাফ আপনাদের রোজই থাকে যারা অফিস পাহারা দেয়? সকালবেলা কোর্ট যেতে হয়, 9টার মধ্যে পৌঁছতে হয়, তাই জন্য ওরা এখানেই থাকে। ওরা অ্যাপ্রক্সিমেটলি 1:45-তে আমাকে কল করেছে কি এখানে আগুন লেগে গেছে। আমি ওদেরকে বলেছি তোমরা বেরো, আর তখন ওরা বেরোয়। তখন থেকে আমাদেরকে লাইভ রেখেছে 6টা পর্যন্ত। দমকল পাশেই নেই, তো কী হয়ে যেত সেটা বলার সম্ভব না। আর এটা কিছু 1 সপ্তাহ আগেই ব্যাংকটা সিজ করেছে এই রেস্টুরেন্টটাকে। এই ব্যাংকের 10-12টা সিলিন্ডার নিচে থাকতো, অনেকগুলো কয়লা থাকতো, তার জন্য কমপ্লেনও জানানো হয়েছিল, কিন্তু কোনো অ্যাকশন নেওয়া হলো না। 3 বছর আগে এখানে সিঁড়িটাও পুরো কাঠের ছিল, পুরো কাঠের সিঁড়ি ছিল। সেটা যদি হতো তাহলে আরও বড় কিছু মিসহ্যাপ হয়ে যেত। কিন্তু বারবার কমপ্লেন দিয়ে এখনও কমপ্লেন দিয়ে কোনো লাভ হচ্ছে না। আপনারা কি চান? আপনারা তো আইনজীবী, আলটিমেট একটা আইন হওয়া উচিত, না একটা এসওপি থাকা উচিত। কিন্তু যেভাবে হোটেলগুলো চলছে শুনছি, আপনি যেরকমভাবে বলছেন, তো সাংঘাতিক ভয়ানক অবস্থা। নিশ্চয়ই, আমাদের অফিস ছাড়া কোথাও ফায়ার এক্সটিংগুইশার নেই। আমাদের হ্যাঁ হোর্ডিং দিয়ে সামনে এক্সিট
তাও ক্যান্সেল করে দিয়েছে। আর যেখানে সেকেন্ড গেট আছে সেখানে ওরা পুরো চ্যানেল দিয়ে বন্ধ করে দিয়েছে। অনেক এখানে যতগুলো লজগুলো আছে ওখান থেকে সকালবেলা লোকগুলো টাকা না দিয়ে তা পালিয়ে যায়, তাই জন্য ওদেরকে তালা দিয়ে বন্ধ করে রেখে দেয়। এইসব তো মিসহ্যাপ তো কোনো না কোনো দিন হবে অবশ্যই। এই জায়গা কেন, অনেক জায়গায় হবে। আর এটা যদি দমকলের অফিস পাশাপাশি না হতো তাহলে কি হতো সেটা বলার। মানে আপনারা লয়ার ম্যাডাম, আপনাদের নিজস্ব অফিস আপনারা দেখছেন, তা সত্ত্বেও বারংবার জানানোর পরেও কিন্তু প্রশাসনে ঘুম ভাঙেনি। অবশ্যই এখানে অনেক লোকই আছে, আর যেরকম কি আপনি দেখছেন সকাল থেকে লোক আসা যাওয়া করছে, কিন্তু আশেপাশে কতগুলো অফিস আছে, এখন পর্যন্ত কোনো অ্যাকশন তো নেওয়া হলো না। শুধু মুখেই কথা চলছে কি এটা বন্ধ করে হবে, এতগুলো লজকে দেওয়া উচিত না, কিন্তু অ্যাকশন কি হলো? 24 ঘন্টা তো দেখতে দেখতে কালকে আপনিও এখানে থাকবেন, আমিও এখানে থাকবো, কোনো অ্যাকশন হবে না। ম্যাডাম একটা কথা বলুন, কলকাতায় তো নন্দরাম থেকে স্টিফেন কোর্ট একাধিক ঘটনা, কিন্তু এই চত্বরটা আমাদের আরপ্লাসের অফিস একদম পাশে, আপনারা জানেন মির্জা গালিব স্ট্রিট, যে অবস্থায় দেখছি মানে বাড়িগুলির যা অবস্থা বা লাইটের যেভাবে তারগুলি গেছে একের পর এক, দমকল, বিপর্যয় মোকাবিলা, বিদ্যুৎ দপ্তর, প্রত্যেকটা কি এটা নেগলিজেন্সি নাকি এটাই সরকার বদলায় একই জিনিস থাকে? কারণ অর্ধেক লোকজন কাজ করে না। কি মনে হয় আপনার ব্যক্তিগত মতামত, আপনার কি? ये जो आप ऊपर एस्बेस्टर देख रहे हैं ये हम लोगों ने लगाया था, और कल यहाँ मीडिया नहीं था 4 बजे। जो शिखा इन से में 11 लोग थे अंदर, जिनमें से 9 मर गए, उनमें से 2 लोग आकर के रेस्क्यू लिए थे हम लोग के शेड के ऊपर। जो हम लोग का शेड अभी टूटा हुआ है, हस्बैंड और वाइफ थे, वो लोग वहाँ पर रेस्क्यू लिए थे और फिर उनको दमकल का कैरेज ने उनको उतारा था। तो शेड था बोल करके वो लोग बच गए, लेकिन एक आउट स्पेस, एक सेकंड गेट भी होना चाहिए। और जो सीढ़ी है वो कहीं भी अब लकड़ी की हेरिटेज के नाम पे मेरे हिसाब से नहीं रखना चाहिए, क्योंकि वो बहुत ही ज्यादा फ्लेम को बढ़ाती है। और इस तरह की कई सारी चीजें हैं अंदर जो बार बार कंप्लेन की जा रही थी इस ग्रुप में। ये जो फ्लोरेंस पेंशन बिल्डिंग का नाम है, इस ग्रुप में बार बार बोला जा रहा था, पर यहाँ के जो सेक्रेटरी थे वो कोई इस बात में कोई भी इंटरेस्ट नहीं लेते थे, और अपने कॉन्ट्रैक्ट की वजह से वो अपने सारे उनके 9, 10, 11 जो भी गेस्ट हाउस हैं वो चलाए जा रहे थे। কি চাইছেন এখন? আপনি তো একজন আইনজীবী, আইন একটা স্তম্ভ, আমরা যেমন একটা স্তম্ভ, 4th পিলার, আপনারা একটা স্তম্ভ, কি চাইছেন ম্যাডাম? আমাদের এখানে 2টো স্টাফ ছিল, দুজনই ম্যারিড আছে, ওদের ছোট বাচ্চা আছে, ওরা ছিল। যদি কালকে আমাদের সবথেকে বড় চিন্তা ছিল কি ওদের কি হলো, ওরা রাত্রিবেলা কোথায় যাবে? ওরা আজকে আমাদের বাড়িতে থাকবে, আর ওরা যেহেতু আমাদের অফিস এই জুরিসডিকশনেই আছে, এখানে যতগুলো অফিস আছে আমার মনে হয় সবার এরকমই অবস্থা আছে। তো তার জন্য কিছু স্টেপ নেওয়া ডেফিনেটলি উচিত। এতগুলো জিনিসটা চলে যায়, কিন্তু এতগুলো যে লোকের ক্ষতি হয়েছে, যেটা বাইরে থেকে এসেছিল, একটা বাচ্চা ছিল যে মায়ের সঙ্গে ওরকম ভাবেই পাওয়া গেল, এর জন্য ডেফিনেটলি কিছু করা কোনো কড়া একটা আইন কি মনে হয়, মানে নতুন সরকার এসছে, কিছু কড়া একটা এমন আইন দরকার হিনা যাতে সবাই একটা দৃষ্টান্তমূলক কিছু হয়ে থাকে। 9টা প্রাণ চলে গেছে एकदम से, तो मेरे ख्याल में कुछ एकदम से क्या करेंगे बस, लेकिन ये ज़रूर होना चाहिए जिस भी बिल्डिंग में एक सेकंड पैसेज नहीं है उस बिल्डिंग को ऑटोमेटिकली क्लोज कर देना चाहिए विदिन 24 आवर्स। 2 जगह होना चाहिए। कल इन्होंने दूसरी वाली जो एंट्री एग्जिट पॉइंट था उसको खोल करके वहाँ से सारा डेड बॉडी और सब उतारा है। फ्रंट गेट से कुछ भी नहीं हुआ है, सब उन्होंने दूसरे गेट से किया है। वहाँ से लोग भी कूद करके बहुत सारे लोगों ने अपनी जान बचाई है। तो ऐसा प्रोसीजर होना चाहिए कि अगर एग्जिट गेट नहीं है तो फिर उस बिल्डिंग में इतने सारे लोगों का नहीं होना चाहिए। हमारा तो यहाँ चेम्बर है, लेकिन बाकी सब आप देखिए यहाँ गेस्ट हाउस है, खाना बनता है, मतलब एकदम प्रोफेशनल कमर्शियल बिल्डिंग है। दिस शुड बी टेकन केयर ऑफ। অর্থাৎ আইনজীবী হীনা ভট্টাচার্য আমাদের ক্যামেরার সামনে যেটা একদম খুল্লা জানালেন যে তার যে স্টাফ, এই যে শুভঙ্কর বেঁচে গিয়েছেন, তাতে তারা কিন্তু খুব অরিড ছিলেন। রাতে যখন প্রায় 2টোয় খবর পান যে শুভঙ্কর এবং শুভঙ্কর আরেকজন স্টাফ, শুভঙ্করের দেখুন চোখে মুখে এখনও কিন্তু আতঙ্ক, সারা রাত বেচারা ঘুমাতে পারেনি, এখনও চোখে মুখে আতঙ্ক। কিন্তু এই দায়টা কে নেবে, এই প্রশ্ন কিন্তু এই দাদা দিদির রাজনীতির মঞ্চ থেকে কিন্তু উঠছে, আমরা তুলছি, আমরা খুব দায়িত্বপূর্ণ মিডিয়া। কিন্তু যেভাবে এখানে যা শুনতে পাচ্ছি অভিযোগ যে ভেতরে এক একটা রুম নাকি মাত্র 100 স্কোয়ার ফিটও নয়, তারও কম জায়গায়, তার মধ্যে বাথরুম, তার মধ্যে শোয়ার জায়গা, একাধিক এসি, অর্থাৎ তার মধ্যে এলিভেটার্স, তার মধ্যে বিদ্যুৎ দপ্তর, তারা কিভাবে না দেখেও সমস্ত কিছু করলো। দেখুন, খুব দুঃখজনক ঘটনা, কারুর হাত নেই যে এই রকম একটা অ্যাক্সিডেন্ট হলে, কিন্তু হাতটা কার? সরকার তো দেখবে হোটেল বৈধভাবে চলছে কিনা। কেউ রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে হোটেল যদি চালান, কি পদ্ধতিতে চালাচ্ছেন, এবং সেখানে যে অগ্নি নির্বাপক ব্যবস্থা আছে কিনা,
সেখানে ফায়ার ব্রিগেড ঢুকতে পারবে কিনা, সেখানে কোনো অডিট হয় কিনা, সেখানে কারা রক্ষণাবেক্ষণ করছে। 3 মাস সরকার হয়ে গেল। প্রথমে এইগুলো তো শুভেন্দু বাবু জানেন না তা নয়, দীর্ঘদিনের অভিজ্ঞ রাজনীতিবিদ, তিনি তো জানেন। এই তৃণমূল সরকারের তিনি 9.5 বছর মন্ত্রী ছিলেন, ঠিক আছে। তো সেই তিনি যখন তার এই অভিজ্ঞতা আছে, তিনি মুখ্যমন্ত্রী হওয়ার সঙ্গে সঙ্গে তিনি একটা সার্কুলারে সমস্ত এই বেনিয়মকারী যে হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানে যারা ব্যবসা চালাচ্ছেন সেগুলোকে বাতিল করতে পারতেন, তাহলে এইভাবে প্রাণ যেত না। আমি বলছি না একদিনে তিনি করে ফেলতে পারবেন, কিন্তু তার তো এটা ভাবা উচিত ছিল যে এই রকম ঘটনা তো কলকাতায় প্রথম ঘটছে তা নয়। তারাতলার ঘটনা দেখে তার ভাবা উচিত ছিল যে আমাকে প্রিকশন নিতে হবে, এবং সেই প্রিকশনটা এভাবে নেওয়া প্রয়োজন। কলকাতা পৌরসভা একেবারে দেখা যাচ্ছে পঙ্গু হয়ে গেছে, জল জমে যাচ্ছে, কেউ পরিষ্কার করার নেই। এবার দেখা রাস্তাঘাট খারাপ, বলছে আগের সরকার খারাপ করেছিল তাই তারা বিদায় নিয়েছে। বাট আপনাদের তো নিয়ে এসছে, আপনারা তো ছোট ভুল থেকে বড় ভুলে এসছেন, আপনাদের তো দেখা প্রয়োজন সারা বাংলা জুড়ে। এবং তারাপীঠের ঘটনার পর আরো অ্যালার্ট হয়ে যাওয়া ছিল, উচিত ছিল কলকাতা শহর বা বিভিন্ন জেলায়, আপনারা তা করলেন না। পরিণামে এই দেখুন, এই ফ্ল্যাটগুলো তো বাসিন্দাদের রেসিডেন্সিয়াল ফ্ল্যাট, সেখানে হোটেল চালাচ্ছে কেউ জানে না। বাম নেতা কৌস্তবকে সবাই চেনেন আপনারা। কৌস্তব, দীর্ঘদিন ধরে কলকাতায় হয়ে যাচ্ছে, কিন্তু আফটারঅল কাউকে তারা দায় নিতে হবে। 9টা প্রাণ চলে গেল, মানছি এই সরকার মাত্র 100 দিন, কিন্তু এই যে হোটেল 1200 স্কোয়ার ফিটে, তার মধ্যে 8টা করে 10টা করে ঘর, যা শোনা যাচ্ছে, আমরা উঠতে পারিনি। অর্থাৎ 80 থেকে 100 স্কোয়ার ফিটের মধ্যে একটা বাথরুম, তার মধ্যে ঘর, দরজা, অর্ধেক ফায়ার এক্সটিংগুইশার নেই। কিভাবে চলতে পারে, কিভাবে চলছিল এতদিন, এই প্রশ্ন উঠছে। আপনি দেখুন, আমি আপনাকে দেখাচ্ছি, দেখুন ইনভেস্টিগেটিং জার্নালিজম হিসেবে আপনারা দারুণ ভূমিকা নেন। দেখুন 4টে হোটেলের অ্যাড আপনি বাইরে দেখতে পারবেন, এছাড়া আরও 3টে হোটেল এইটুকু সিঁড়ি দিয়ে গিয়ে এই হোটেল আছে। এছাড়া এর ভেতরে অবৈধ স্পা আছে, এর ভেতরে অন্য সব ব্যবস্থা আছে। এবং এদের সাথে কার যোগাযোগ? এর সাথে পুলিশের যোগাযোগ, পুলিশ সব জানে। নিউ মার্কেট থানার ওসি কে হবে তার জন্য পুলিশের ডিপার্টমেন্টে মারামারি হয়। আর সবচেয়ে আনফরচুনেট হচ্ছে বিজেপির মন্ত্রী অগ্নিমিত্রা পল, তিনি আঙুল তুলছেন ববি হাকিমের দিকে। ঠিকই আঙুল তুলছেন, কিন্তু ববি হাকিম কোথায় এখন? হ্যাঁ, অরূপ বিশ্বাস কোথায়? তারা তো ভালো তৃণমূল হয়ে এখন বিজেপিতে ঢুকে পড়েছে। শুভেন্দু অধিকারীর পকেটে এখন ববি হাকিম, শুভেন্দু অধিকারীর পকেটে এখন অগ্নিমিত্রা পল। আমাদের কথা হচ্ছে, তারাপীঠে ঘটনা ঘটলো, নতুন মুখ্যমন্ত্রী তিনি বললেন জিরো টলারেন্স। মির্জা গালিব স্ট্রিটে ঘটনা ঘটলো, যেখান থেকে ঢিলছোড়া দূরত্বে ফায়ার ব্রিগেডের অফিস, সেখানেও উনি বললেন জিরো টলারেন্স। তো জিরো টলারেন্স মানেটা কি আমরা বুঝতে পারি না। আর মমতার আমলেও দেখেছিলাম, যা ঘটনা ঘটতো একটা করে কমিটি হতো আর সিট তৈরি হতো, কমিটির ভূত কি হলো, ভবিষ্যৎ কি হলো, বাংলার মানুষ জানতে পারতো না। এখনও দেখছি একটা করে ঘটনা হচ্ছে, মুখ্যমন্ত্রী বলছেন জিরো টলারেন্স, আর একটা করে কমিটি তৈরি হচ্ছে, কমিটির ভূত ভবিষ্যৎ আমরা জানতে পারছি না। জাভেদ আহমেদ খান, অরূপ বিশ্বাস, ববি হাকিম, তারা ডিম খাচ্ছেন না, কারণ তারা শুভেন্দু অধিকারীর পকেটে ঢুকে পড়েছে, ভালো তৃণমূল হয়ে গেছে। কৌস্তবের কথা বলুন, কিছুক্ষণ আগে প্রদেশ কংগ্রেস সভাপতি এসেছিল, তিনি যেটা অ্যালিগেশন দিচ্ছেন যে তিনি বলা সত্ত্বেও সর্বদল, এখানে তো সর্ব যে দল আছে তাদেরকে নিয়ে কিন্তু সেইভাবে কোনো মিটিং বা কোনো ব্রিফিং হচ্ছে না। তোমরা যারা বামপন্থী, তোমরা কি এই বিষয়ে কোনো তোমাদের অফিসিয়াল একজোট হয়ে কেটে চিঠি খান? এটা শেষ কবে? নন্দরাম, স্টিফেন কোর্ট, নাজিরাবাদে তো এখনও তার ডেড বডি পাওয়া যায়নি, যেভাবে তোলা গেছে, এর শেষটা কবে হবে? দেখুন, সর্বদলীয় বৈঠক যদি সরকার ডাকে, নিশ্চিতভাবেই আমাদের প্রতিনিধি রাজ্যের নেতারা গিয়ে কথা বলবে, তাতে তো আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু সর্বদলীয় বৈঠকের ব্যাপার না, ব্যাপার হচ্ছে একাংশের পুলিশের সাথে একাংশের অনৈতিক অবৈধ ব্যবসায়ীদের নেক্সাস, আর তার সাথে রাজনৈতিক নেতাদের নেক্সাস। এই নেক্সাস ভাঙলে পুলিশ যদি একটু চোখ খোলে সব ব্যবস্থা হয়। আপনি দেখুন না, আপনি তাকিয়ে দেখুন না, একটা সিঁড়ি, এইটুকু সিঁড়ি উঠেছে, 5টা হোটেলের অ্যাড আছে ওর মধ্যে, এটা বৈধ নাকি? আর ফায়ার ব্রিগেডের ঢিলছোড়া দূরত্বে, ফায়ার ব্রিগেডের যে মূল অফিস তার ঢিলছোড়া দূরত্বে, এটা পরিষ্কার অবৈধ। এখান থেকে মাল যায় পার্কস্ট্রিট থানায়, নিউ মার্কেট থানায়, এখান থেকে মাল যায়, আর মালের তো সব ব্যবস্থা হয়ে যায়, যেরকম তৃণমূলের আমলে হতো এখন বিজেপির আমলে হয়ে যায়। অর্থাৎ সরাসরি কিন্তু বাম নেতা কৌস্তব কিন্তু তুলছেন। আমি আরেকবার আমি উৎসকে নিয়ে যাওয়ার চেষ্টা করব। এখানে সত্যি দেখুন, একটা মাত্র এখানে এন্ট্রি, এখানে যা দেখতে পাচ্ছি 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা গেস্ট হাউস এবং হোটেলের এন্ট্রি পয়েন্ট হচ্ছে একটা জায়গা। আমি আরেকবার দেখতে পাচ্ছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা, ঘিঞ্জি রাস্তা,
এবং ভেতরে আমি একবার ভেতরের দৃশ্য আমাদের ওঠার উপায় নেই, আমরা একবার দেখাচ্ছি। পুলিশ পোস্টিং হয়েছে, যা দেখতে পাচ্ছেন দেখুন কৌস্তবের যেটা অভিযোগ বাম নেতা, তাতে এই একটা এন্ট্রিতে 1 2 3 4 5 6 এবং যেটা বলছে যে অ্যাডভোকেট সলিউশন এই যে 15 নম্বর মির্জা গালিব স্ট্রিট, এটা কিন্তু নীলাদ্রির অফিস। নীলাদ্রির ওয়াইফ একদম দত্ত কণ্ঠে কিন্তু জানালেন একটা কঠোর আইন কিন্তু থাকা উচিত, করা উচিত। এই যে 9টা প্রাণ চলে গেল, প্রদেশ কংগ্রেস সভাপতি তিনি দায় ঠেলছেন, কারণ সদ্য সরকার এসছে। যদি এর মধ্যে তারাপীঠ সহ একাধিক ঘটনা ঘটেছে, তারাতলা ঘটেছে, মুখ্যমন্ত্রী চেষ্টা করছেন, কিন্তু কৌস্তুভের সমস্ত অভিযোগ কিন্তু লোকাল পুলিশের দিকে, কারণ পুলিশ জানে না এমন কোনো জিনিস হতে পারে না, কারণ ঢিলছোড়া দূরত্বে এখানে। এবং এর মধ্যে নাকি তাদের অভিযোগ বামেদের যে একটি স্পাও নাকি চলে, অর্থাৎ লোকাল থানার ওসি কে হবেন সেই দিয়ে নাকি মারামারি টানাটানি চলে, এটা অভিযোগ। আমরা কিন্তু অভিযোগ করছি না, অভিযোগটা করছে বাম নেতা। কিন্তু আমরা যেটা কার্যত দেখতে পাচ্ছি যে একাধিক এসি, দেখুন এই যে জানলার কাজগুলো ভাঙা, ওখান দিয়ে কিন্তু আর্তচিৎকার এবং অনেকে কিন্তু নেবেছিলেন। এই যে নীল এবং সবুজ যে শেল্টারটা দেখছেন, এখানে কিন্তু নীলাদ্রির এখানে অফিস অ্যাডভোকেটস অ্যান্ড সলিসিটার্স, তাতেই কিন্তু ওই 2 ভাই ছিলেন যারা কিন্তু এখান থেকে পালিয়ে বেঁচে গিয়েছেন আগুন লাগার সময়। কিন্তু যে কজনের প্রাণ গেল এই দায়টা কারা নেবে? তার মধ্যে একজন এখানকার কেয়ারটেকার বলে শুনতে পাচ্ছি, 19 বছর বয়স, এছাড়াও একটি শিশু, 2 জন মহিলা এবং 5 জন পুরুষের প্রাণ গিয়েছে। যদিও এখনও পর্যন্ত যা খবর, যখন এপিসোডটা আপনারা দেখবেন, বডি কিন্তু শনাক্ত হয়নি, বডি পোস্টমর্টমে গেছে, মর্গে রয়েছে। কিন্তু ওপার বাংলার অনেক মানুষ এসেছিলেন, তারা কেউ হয়তো চিকিৎসা করাতে এসছেন, তারা কেউ হয়তো কলকাতা ঘুরতে এসছেন, তারা কেউ হয়তো তাদের প্রচুর আত্মীয় স্বজন এসছেন। কিন্তু এই যে ঘটনাবহুল এলাকা, অত্যন্ত যানবহুল এলাকা, দেখুন একাধিক হোটেল, গেস্ট হাউস, একাধিক, এবং যেভাবে তার জড়িয়ে পেঁচিয়ে রয়েছে, এই দেখুন, আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো আরেকবার উৎসকে এক্স করাতে, একাধিক তার এখানে কিন্তু জড়িয়ে পেঁচিয়ে রয়েছে। এখান থেকে কিন্তু সহজ আছে, এবং যেভাবে দেখুন এসি, জানি না কতটা সত্য, আমরা ঢুকতে পারিনি, কিন্তু যেটা অভিযোগ, নীলাদ্রির সাথেও কথা হয়েছে, নীলাদ্রির ওয়াইফও যেটা বললেন যে এক একটা হোটেল নাকি 1000 থেকে 1200 স্কোয়ার ফুটের, এবং এক একটা ঘর 80 থেকে 100 স্কোয়ার ফুটের ঘর, তার মধ্যে বাথরুম, তার মধ্যে ঘর, তার মধ্যে এসি, এবং এই একটি মাত্র অদ্ভুতভাবে এন্ট্রি এক্সিট পয়েন্ট, পেছনে যেটা আছে দরজা, সেটা নাকি চুরি হওয়ার ভয়ে কিন্তু তালা মারা। আজকে আমরা একদম আপনাদেরকে রুমের বাইরে বার করে আনলাম, কারণ একটি অত্যন্ত এরকম যে দুর্ভাগ্যজনক ঘটনা, এই ঘটনার নিন্দা করার কোনো ভাষা নেই। যারা মারা গিয়েছেন তাদের আত্মার প্রতি আমরা শান্তি কামনা করি, আমরা শ্রদ্ধা জানাই। কিন্তু কে বা কারা, কোন কোন ডিপার্টমেন্ট যাই, কাদের নেগলিজেন্সের জন্য এই প্রাণ গেল, এই উত্তর কিন্তু আমাদের চাই। আমরা এই উত্তর চাইব। আমরা চাইব মাননীয় মুখ্যমন্ত্রী তিনি 0 টলারেন্স যেমন বলেছেন, তেমনি কাজেও কে বা কারা দায়ী, সেটা পুলিশ প্রশাসনের লোক হোক, বিদ্যুৎ দপ্তরের লোক হোক, দমকলের লোক হোক, কারা দায়ী সেটা তিনি খুঁজে বার করবেন এবং যথাযথ এমন শাস্তির ব্যবস্থা করবেন যাতে এই ধরনের অসাধু কিছু ব্যবসায়ী তাদের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য যাতে মানুষের প্রাণ নিয়ে ছিনিমিনি খেলতে পারে, এই ভয়টা যেন তাদের মধ্যে থাকে। আজকে দাদা দিদি রাজনীতির এই যে সেগমেন্ট আমরা বাইরে থেকে করলাম, আবার আমার সঙ্গে আপনাদের দেখা হবে অন্য কোনো ইস্যু নিয়ে, অন্য কোনো দিন, অন্য কোনোভাবে। আজকে আমি বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।